যে 5 আগস্টের পরে আপনি দেখবেন যে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল প্রথম অবস্থায়, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে। এবং এই অস্থিতিশীলতা তৈরি হওয়ার পিছনে আমাদের যিনি প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, ওনার আসলে একটা শব্দ চয়ন, সেটা ভুলভাবে হোক বা উদ্দেশ্যমূলকভাবে যেটাই হোক, একটা শব্দ চয়নের কারণে পাহাড়ে অস্থিতিশীলতা তৈরি হয়। আচ্ছা, সেটা হচ্ছে আদিবাসী শব্দ। উনি তো 8ই আগস্ট দেশের সরকার প্রধান হিসেবে প্রধান উপদেষ্টার ক্ষমতা গ্রহণ করলেন। 25শে আগস্ট উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, যেটা ছিল ওনার জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ। ওই ভাষণের মধ্যে উনি একটা শব্দ উচ্চারণ করেন, আদিবাসী। ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে আদিবাসী বলে সম্বোধন করা হয়, যেটা আসলে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এটা ইতিপূর্বে কখনোই করে নাই, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বা পাকিস্তান আমলে কেউ করে নাই। তো এইটা উনি করেছেন। এই শব্দটা আসলে আমাদেরকে মানে খুব অ্যাগ্রিভড করেছিল, যে আমরা জিনিসটা মার্ক করেছি যে উনি এটা কেন বলবেন, উনি কি ইচ্ছাকৃতভাবে বলেছেন নাকি না বুঝেই করেছেন। আচ্ছা, তখন আসলে আমাদের একটা টিম নাহিদের সাথে যোগাযোগ করে, মাহফুজের সাথে। আর এদিকে আমরা যারা ক্যাম্পাসে ছিলাম, আমরা ওই যে আবু বাকের মজুমদার আছে, যারা মানে সমন্বয়ক ছিল ওই মুহূর্তে, তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। না মানে উনি আদিবাসী শব্দটা ব্যবহারের ফলে এটা প্রথমে আপনাদের কাছে আঘাত মনে হলো কেন? মানে আপনারা কেন আসলে এটা নিয়ে খুব বেশি কনসার্ন হয়ে গেলেন? এটা নিয়ে আসলে আমরা আগে থেকেই কনসার্ন, গত 5-7 বছর যাবৎ আগে থেকেই কনসার্ন। কারণ হচ্ছে যে আদিবাসী শব্দটা একটা রাষ্ট্রবিরোধী শব্দ, এবং যারা বিচ্ছিন্নতাবাদী পাহাড়ের পার্বত্য চট্টগ্রামের, তারা স্বীকৃতি চায় আদিবাসী। যেমন আমাদের সংবিধানে কিন্তু আদিবাসী শব্দটা নাই, আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি। যে যারা পাহাড়ের মানে বাঙালি ভিন্ন অন্য জাতি আছে, ছোট ছোট জাতি, তাদেরকে বলা হয় ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি। আচ্ছা, তো এই শব্দই সংবিধান আমাদেরকে দেখিয়ে যে তাদেরকে এইভাবে সম্বোধন করতে হবে। মানে সংবিধানে কি কোথাও আদিবাসী বলার নিষেধ আছে? নিষেধ নাই, কিন্তু সরকারের বিভিন্ন প্রজ্ঞাপনের মধ্যে নিষেধ আছে। সংবিধানে এই জিনিসটা বলা হয়েছে, তাদের পরিচয়টা তুলে ধরা হয়েছে, আদিবাসী হিসেবে পরিচয় তুলে ধরা হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং উপজাতি। বাট সরকারি প্রজ্ঞাপনে আদিবাসীর ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। আচ্ছা, এমনকি বিদেশিরা, আমেরিকা বা ইউরোপিয়ান যারা কমিশনার আছে, বিভিন্ন রাষ্ট্রদূত, তারা আদিবাসী বলতো, তাদেরকে সরাসরি নিষেধ করা হয়েছে বিভিন্ন প্রজ্ঞাপনের মধ্যে, যে কখনো এরা আদিবাসী না, আদিবাসী বলবেন না। আর বাংলাদেশের একমাত্র আদিবাসী বাঙালি। এই বাংলাদেশের আদিবাসী যদি বলি, যারা বাঙালি জনগোষ্ঠী, বৃহৎ জনগোষ্ঠী, এরাই হচ্ছে মানে আদিবাসী, এছাড়া আসলে কেউ আদিবাসী না। তারা প্রত্যেকেই, বাংলাদেশে যেই জাতিগোষ্ঠী আছে প্রায় 50টার মতো জাতিগোষ্ঠী আছে, প্রত্যেকেই কেউ একসময় আপনার উদ্বাস্তু হিসেবে বাংলাদেশ এসছে। যেমন মিয়ানমার থেকে আসছে, আপনার ভারত থেকে আসছে, ত্রিপুরা থেকে আসছে, কম্বোডিয়া থেকে আসছে, থাইল্যান্ড থেকে আসছে, চীন থেকে কেউ কেউ আসছে, আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে নিপীড়নের শিকার হয়ে উদ্বাস্তু হিসেবে একসময় এই বাংলাদেশে আসছিল, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে। আচ্ছা, সময়ের পরিক্রমায় তাদেরকে ফিরে দেওয়া সম্ভব হয় নাই। যেমন রোহিঙ্গারা মিয়ানমার থেকে আসছে, দেখা গেছে 50 বছর যদি রোহিঙ্গারা থাকে, আমরা যদি ফিরিয়ে দিতে না পারি, তখন কি করবে দেশ? তাদেরকে হয়তো নাগরিকত্ব দিয়ে দিবে, তাদেরকে আমরা যারা আছি বাংলাদেশি তাদের মতো সমান অধিকার দিয়ে দেবে। এছাড়া কিন্তু একটা জাতিকে একটা জায়গায় আবদ্ধ করে রাখা যায় না। একইভাবে এখন যারা উপজাতি আছে বা ক্ষুদ্র নৃগোষ্ঠী, চাকমা, মারমা, যাদেরকে বলি না কেন, তারা আসলে একসময় উদ্বাস্তু ছিল, শরণার্থী হিসেবে এই দেশে এসেছিল। তাদের মধ্যে অবশ্যই দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে উদ্বাস্তু বা শরণার্থী, নিপীড়নের শিকার হয়ে আসছিল। আরেকটা গ্রুপ ছিল যারা নিপীড়ক হিসেবে এখানে আসছিল, যেমন দস্যুবৃত্তি করার জন্য, ডাকাতি করার জন্য। তো এখানে দেখছে যে এই জায়গাটা খুব সুন্দর, মানে থাকার মতো বা দস্যুবৃত্তি করার মতো একটা জায়গা, তারা আসলে এখানে থেকে গেছে। এখানে আবারও বলি দুইটা পার্ট, একটা হচ্ছে নিপীড়নের শিকার হয়ে উদ্বাস্তু হিসেবে আসছিল, আশ্রয় নিয়েছিল, আরেকটা হচ্ছে দস্যুবৃত্তি করার জন্য আসছিল। ঠিক আছে, মানে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা, হ্যাঁ, ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা, তাদের মধ্যে দুইটা পার্ট, একটা দস্যুবৃত্তি করার জন্য আসছিল, দস্যুবৃত্তি করার জন্য বলতে দস্যুবৃত্তি করতে করতেই আমাদের পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করেছিল। আর আরেকটা বার হচ্ছে এই যে দস্যু যারা ছিল, নিপীড়ক যারা ছিল, তাদের দ্বারা নিপীড়নের শিকার হয়ে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী, ক্ষুদ্র জাতিসত্তা তারা আমাদের পার্বত্য চট্টগ্রামে আশ্রয় নিয়েছিল। তো আমরা তাদের আশ্রয় দিয়েছিলাম, তো তাদেরকে ফিরিয়ে দেওয়া সম্ভব হয় নাই। ফলে বাংলাদেশ তাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়, এবং বাংলাদেশের থেকেই বলা হয় যে তারা, যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে এই দেশের যারা বাঙালি বা অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী সবাইকে একটা পরিচয়ে নিয়ে এসেছেন, সেটা হচ্ছে বাংলাদেশি। সবাই বাংলাদেশি, যেমন আমি একজন বাঙালি জাতিসত্তা হিসেবে, কিন্তু আমি বাংলাদেশি নাগরিক হিসেবে। একইভাবে একটা চাকমা, সে তার জাতিসত্তা চাকমা, বাট নাগরিকত্ব হচ্ছে বাংলাদেশি। মারমা একইভাবে, তার জাতিসত্ব মারমা বা তঞ্চঙ্গা, বাট সে বাংলাদেশি। এই যে বাংলাদেশি একটা জাতীয়তাবাদ, এটার মধ্যে সকল জাতিগোষ্ঠী চলে এসছে। সো এখানে হঠাৎ করে আদিবাসী শব্দটা কেন আসলো? কেন তারা আদিবাসী শিখিতে চায়? এই আদিবাসী মোড়কে মূলত তারা পাহাড়কে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে চায়, ভারতের সাথে যুক্ত করতে চায়। সেটা কেমন?
এখানে মানে এই যে আদিবাসী স্বীকৃতিরা এটা মূলত তারা 2007 সালের পর থেকে চাচ্ছে, এর আগে কখনোই তারা আদিবাসী দাবি করে নাই। আদিবাসী যে দাবিটা স্বীকৃতির দাবি, মানে ওনারা আসলে আসছে কতদিন আগে আনুমানিক? এটা 1600 সাল সর্বোচ্চ, 1600 সাল, 1700 সাল, 1800 সাল। আমি একটা হিসাব দিই, যেমন তারা কে কবে আসছে। যেমন চাকমা, যারা চাকমাদের আদিনিবাস বা তারা যদি আদিবাসী বলতে চায়, সেটা মিয়ানমারের আদিবাসী। মিয়ানমারের চম্পকনগর নামে একটা জায়গা আছে, এই জায়গায় তারা আদিবাসী। তারা কেউ দস্যুবৃত্তি করতে করতে আসছে, আবার কেউ হচ্ছে নিপীড়নের শিকার হয়ে আসছে। তাদের রোহিঙ্গাদের মতোই, রোহিঙ্গাদের মতো বলতে রোহিঙ্গারা তো মানে নিপীড়কের ভূমিকায় আসে নাই, নিপীড়িত হয়ে আসছে। মানে একটা গ্রুপ, আপনি পাহাড়ে দেখবেন যে এখনো দস্যুবৃত্তি করে, চাঁদাবাজি করে। আপনি যাবেন সাজেকে, যদি সেনাবাহিনী না থাকে আপনি যাইতে পারবেন না, আপনাকে নিয়ে গুম করে নিয়ে যাবে, আপনার কাছে টাকা মানে মুক্তিপণ চাইবে। তো এই যে গ্রুপটা, এই গ্রুপটা আগেই ছিল, এই গ্রুপটা আগের থেকেই মিয়ানমার থেকে চলে আসছে আমাদের এখানে। সো একটা গ্রুপ হচ্ছে মানে নিপীড়নের শিকার হয়ে আসছে, আর একটা নিপীড়কের ভূমিকায় এখানে দস্যুবৃত্তি করতে করতে আসছে। তো চাকমা যারা, তারা মিয়ানমারের চম্পকনগর থেকে আসছে। এটা 1700-1100 সালে তারা প্রথমে এখানে আসে। ত্রিপুরারা আসছে ভারত থেকে 15 শতকে, মারমারা মিয়ানমার থেকে আসছে 17 শতকে, তঞ্চঙ্গা যারা মিয়ানমার থেকে 1819 সালের দিকে আসছে, চাক যারা মায়ানমার থেকে 1800 শতকে আসছে। এইভাবে আসলে সর্বোচ্চ 15 শতক 16 শতক, এর ওই পাশে না। সো যাদের মানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, আদিবাসী কারা আসলে, আদিবাসীর সংজ্ঞাটা কি। আদিবাসী বলতে আদি বাসিন্দা বোঝায়, মানে যারা একটা ভূখণ্ডের আদি বাসিন্দা, প্রথম যে বাসিন্দাটা, তাদেরকে বলে আদিবাসী। এবং আদিবাসীর সংজ্ঞায় আমেরিকার যে নির্বিজ্ঞানের জনক মর্গান, সে বলছে যে আদিবাসী হচ্ছে তারা যাদের মানে শরণাতীত কাল থেকে যারা একটা জায়গায় বসবাস করে। শরণাতীত কাল অর্থাৎ যেই কালটা এত আগে তারা আসছে, যে সময়টা আসলে কারো কোনো হিস্ট্রিতে লেখা নাই। তো আমাদের এই বাংলাদেশে একমাত্র বাঙালিরা হচ্ছে হাজার হাজার বছর আগে বাঙালিদের আগমন, বাঙালি এখানে বসবাস করে আসছে। একমাত্র বাঙালির ইতিহাসটা শরণাতীত কাল। অন্য কোনো জাতিগোষ্ঠীর আসলে শরণাতীত কালটা তারা 1500 সাল, 1600 সাল, 1700 সাল এই সময়টার মধ্যে আসছে অভিবাসী হয়ে। তো আদিবাসী তো একমাত্র বাঙালি, মানে আদিবাসী তো আর কেউ না। সো আদিবাসী দাবিটা একটা হচ্ছে নির্বিজ্ঞান, মানে নৃতাত্ত্বিকভাবে একটা ঐতিহাসিক সত্যকে অস্বীকার করা। যদি মানে আমরা আদিবাসী স্বীকৃতি দেই উপজাতিদেরকে বা বলি, এটা আসলে একটা ইতিহাসকে অস্বীকার করা। 1, 2 নাম্বার একটা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকে মানে প্রতিষ্ঠিত করতে আমি সহযোগিতা করলাম। সো আমরা আসলে আদিবাসী শব্দের বিরোধিতা করি। আচ্ছা, আদিবাসী শব্দটা আসলে রাষ্ট্রবিরোধী কীভাবে, এটা একটু জানা দরকার আমাদের। এই যে আদিবাসী বিরোধিতা করে এত কিছু হলো, 15 জানুয়ারি একটা বিরাট একটা সংঘর্ষ তৈরি হলো, বা একটা গ্রাফিতির মধ্যে আদিবাসী নিয়ে আসছে গভর্নমেন্ট, ওইটার বিরুদ্ধে আমরা কি আরো, মানে সংঘর্ষটা কোথায় হয়েছে? এটা এনসিডিবির সামনে, জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের সামনে, মতিঝিল, ওই জায়গাটাই হয়েছে। মানে 15 জানুয়ারি 2025? হ্যাঁ, না 15 জানুয়ারি 2025। আচ্ছা। তো একটা ফ্যাক্ট বলি, সেটা হচ্ছে আজকে কিন্তু এনসিপির একজন নেতা অলিক মিরি, সে পদত্যাগ করেছে। এবং আমি যেটা জানতে পেরেছি, সে হচ্ছে এনসিপিকে প্রেশারাইজ করতেছিল যাতে পাহাড়ে যারা বিচ্ছিন্নতাবাদী, যারা এখন সেনাবাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত, এই বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে বিবৃতি দেওয়ার জন্য, কথা বলার জন্য এই অলিক মিরিরা চাপ দিচ্ছিল এনসিপিকে। আচ্ছা। তো এনসিপি যেহেতু নীরবে জায়গাটায়, এনসিপি একটা শিক্ষার্থীদের সংগঠন, বাংলাদেশপন্থী শিক্ষার্থীদের সংগঠন হিসেবে, রাজনৈতিক প্ল্যাটফর্ম নতুন হিসেবে, তারা তো কখনোই বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে নিতে পারে না। সো অলিক মিরির কথা না শোনায় আসলে অলিক মিরি পদত্যাগ করেছে, অভিমান করে পদত্যাগ করেছে। আচ্ছা। তো আমরা এই জন্য এনসিপিকে স্বাগত জানাই যে অলিক মিরির মতো ভারতের যারা দালাল, যারা অ্যাকচুয়ালি ভারতের টাকা পয়সায় লালিত পালিত এবং ভারতীয় এজেন্ডা আদিবাসী বা বিচ্ছিন্নতাবাদ লালন করে অন্তরের মধ্যে, এবং কি প্রকাশ্যে বলে বেড়ায়, এই অলিক মিরিদের মতো ভারতীয় চরদের ফাঁদে পাড়া না দেওয়ায় আমরা আসলে এনসিপিকে স্বাগত জানাই।